তারেক রহমান সাহেব বলছে যে আমরা সকলের মত সকলের পরামর্শ নিয়ে দেশটা নিয়ে কাজ করতে চাই, সবার আগে বাংলাদেশ, আসলে আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি। আপনি ওনার কোন দুষ্টা ধরবেন? এখন প্রশ্ন হচ্ছে, দুষ্ট হচ্ছে আমাদের, আমরা সত্য কথা বলতে সাহস পাই না। সাহস কেন পাই না? কারণ সত্য কথা বললে আমার মতো যে কুব মারে, কোর্টে যে দাদার সামনে আমাকে কুব মারছে, মেরে ফেলার চেষ্টা করছে। যদি বলেন যে এরা কারা, এরা বিএনপি লোক। আমাদের দাদাকে আপনি সম্মান করতেছেন আর বাকি লোককে আপনি সম্মান করতেছেন না, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, কথায় কথায় তাদেরকে আন্ডারমাইন করতেছেন, কথায় কথায় তারা নরকে যাবে, আবার পূজায় যে আপনি গীতা পাঠ করতেছেন। এই দ্বিমুখী স্বভাব আমরা দেখতে চাই না। আপনি যেটা বিশ্বাস করেন সেটা বলেন। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে আপনি সারা কেউ বেচতে যাবে না, ফাইন, আপনার বিশ্বাস নিয়ে থাকে। আমাকে বেচতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে কোনো দায়িত্ব দেয় নাই। আমরা যারা এখানে আছি আমাদের তো অবশ্যই মনে আছে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং তাদের সাথে যারা ছিলেন, যাদের কারণে আজকে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি। কিন্তু ভয় হচ্ছে যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েও এখন মানুষ সেই আশ্বাসটা পায়নি, নিরাপত্তা পায়নি, সাক্ষ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। মানে এই শহীদগুলোর রক্ত যদি আমরা ব্যথায় যেতে না দিই, এই আহতদের যদি সত্যিকারের মূল্যায়ন হয়, তাদের তো অবশ্যই এস্টাবলিশ করতে হবে, পাশাপাশি তাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে। এখানে কুঠা বিরোধী আন্দোলন, বৈষম্য, তাদের একটা চাকরির ক্ষেত্রের কথা, আজ পর্যন্ত কিন্তু চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি। বরং কিছু বিদেশি লোক যারা এই দেশ থেকে আরাম আয়েশের জন্য বিদেশে যে ছিল, তারা এসে আমাদের ভাগ্য নির্ধারণ করতেছে। কি নির্ধারণ করতেছে? আমাদের চট্টগ্রাম বন্দর কার কাছে দেওয়া হবে, কি নির্ধারণ করছে শান্তির করিডোর কাকে দেওয়া হবে, কি নির্ধারণ করছে বাংলাদেশকে প্রদেশ হিসেবে ভাগ করবে। এগুলো কিন্তু অনেক, আমি আপনাদের টক শো ফেসবুকে বিভিন্ন জায়গায়, শুকুর আলহামদুলিল্লাহ যে আমি পেরেছি অনেকটা। তারা কি করছে, 16 বছর একটা ছেলেকে ভোটার বানাবে। আমার সন্তান বলেন, আমার ভাই বলেন, আমার ভাগনা বলেন, এখনো যখন তাদের সাথে কথা বলি, তারা অনেক সুন্দর কথা বলে, অনেক বুদ্ধিমান কথা বলে, শুধু অবাক হয়ে দেখি। কিন্তু কথার ভিতরে অভিজ্ঞতার সংস্পর্শটা খুব কম থাকে। অভিজ্ঞতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় শিক্ষা। এখন ইউনূস সাহেবের ব্যাপারে যে কোশ্চেনটা করলেন, উনি ইন্টারন্যাশনাল একটা ব্যক্তিত্ব। বাংলাদেশকে না চিনতে পারে, ডক্টর ইউনূস সাহেবকে চিনে। কেউ আমাকে মাফ করবেন, যেহেতু বাইরে লেখাপড়া করছি দুইটা দেশে, ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তিত্ব বাংলাদেশকে অনেক আগে ছাড়িয়ে গেছে। এবং পৃথিবীর বিভিন্ন প্রসিদ্ধ ইউনিভার্সিটি, ফেমাস ইউনিভার্সিটি, যারা বাংলাদেশের নাম না জানে, তারা ডক্টর ইউনূস সাহেবের জন্য নাম জানে। সেই ক্ষেত্রে যদি শুধু ইচ্ছা প্রকাশ করবেন, কোন শক্তি ওনার কাছে এসে দাঁড়াতে পারবে না। কিন্তু সেই ইচ্ছা প্রকাশটা করতে হবে জনগণ যেটা চায় সেটা। যেমন জনগণ চায় ইলেকশন। আর যদি বলে জনগণ, বাংলাদেশের বৃহত্তর সংগঠন কে এখন? বিএনপি, আনডাউটলি বিএনপি। বিএনপি আওয়ামী লীগ এই দুর্নীতি থাকে, যে দাদা যেটা বলছে সঠিক, যে আওয়ামী লীগ তো পুনর্বাসন হচ্ছে। আরে ভাই, তাদের তো বঙ্গোপসাগর ফেলে দিতে পারবেন না। শেখ হাসিনা ভুল করছে কোথায়? জামাতকে পাত্তাই দেয় নাই, বিএনপিকে পাত্তাই দেয় নাই। আচ্ছা, আপনি যতটুকু বিএনপি পাত্তা দিচ্ছেন, জামাতকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না আকাশ উড়িয়ে দিতে পারবেন? তাহলে তো এই দেশের নাগরিক, আপনাকে এটা মানতে হবে। আপনি ওইটাই আপনাকে চেষ্টা করা উচিত ছিল, যে আপনি জনগণকে সেবা দিয়ে কনভিন্স কিভাবে করতে পারবেন, আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন। সেটা না করে আপনারা সবসময় প্রপাগান্ডা করছেন মানুষের, যেটা আমাদের ধর্মীয় নিষিদ্ধ, যে কারো সঙ্গে গীবত গিয়ে গেছি, এমন ভাবে গীবত গাওয়া হয়েছে যেটা আমার লজ্জিত। কি কাউকে ডুবাবে, কাউকে চোবাবে, কাউকে নাকে খত দিবে, এই শব্দগুলো বাংলাদেশের মানুষ কিন্তু মানে নাই। হ্যাঁ, আপনি আমাকে উপকার করবেন, হয়তো আপনার জন্য শ্রদ্ধা ভয়ে বিভিন্ন কিছু বলতে পারবো না, অথবা আমি আপনার নেতৃত্বে চলে আমি সত্য কথা ওপেনলি বলতে পারতেছি না, কিন্তু সাধারণ মানুষের কথা কিন্তু আমাকে শুনতে হচ্ছে, যে এই কথাগুলো মানুষ পছন্দ করে না। যে মূল পয়েন্টটা হচ্ছে, আপনার শাহাবুদ্দিন সাহেব একজন বিচারপতি ছিলেন, মাননীয় প্রধান বিচারপতি ছিলেন, তার সাথে রাজনৈতিক কোনো ছিল না, সে ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ছিলেন না। বাংলাদেশের অনেক লোকই এখনো মাননীয় প্রধান বিচারপতিকে সাধারণ মানুষ ছিলেন না, আমি বাংলাদেশের কনটেক্সটে বলতেছি। কিন্তু শাহাবুদ্দিন সাহেব যে ইলেকশনটা দিয়েছিলেন, সেটা এই যুগের সবচেয়ে বিখ্যাত ইলেকশন। এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেব যে ইলেকশনটা করে গেছেন, শুধু আপনার আনসার বিডিবি দফাদার ইলেকশন করে গেছেন কেন্দ্রে। এবং এর যাবৎ যত ইলেকশন হয়েছে, ইলেকশন গুলো বিতর্কের ঊর্ধ্বে। সেইখানে ডক্টর ইউনূস সাহেব যদি ইলেকশন করতে চান, শান্তিপূর্ণ ইলেকশন করতে চান, এটা তার জন্য কোনো প্রবলেমই হবে না। সেই জন্য ওনাকে যেভাবে, আমি আবার বলছি, যে মানুষ, আমরা আপনারা যেভাবে অপেক্ষায় ছিলাম ওনার আগমনের জন্য, এবং উনি এসেছেন, সেটার একটাই কারণ, আপনি জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন, একটা সুষ্ঠু ইলেকশন করে দেন, আপনাকে মানুষ সারা জীবন হৃদয় মনে করা অবস্থান করবে। এটাই একটা রাজনীতিবিদ, একটা দেশের নাগরিকের চাওয়া এবং পাওয়ার জিনিস। এখন আসেন, আমি আমার গোবিন্দদার কথা বলি, আমি ওনার সাথে 100% একমত, কিন্তু আমার একটু ভিন্নতা আছে।
হ্যাঁ, দুইটা আপনার দেশে একটা আছে লোকসভা, যেমন ভারতে একটা আছে নিম্ন রাজ্যসভা, অন্য দেশে আছে যেমন ইংল্যান্ডে আছে হাউস অফ লর্ড, হাউস অফ কমন্স। এখন আপনাকে অবশ্যই আমি পিয়ার পদ্ধতির পক্ষে, সেটা হলো উচ্চ কক্ষ বিশিষ্ট, মানে যেখানে আমাদের জ্ঞানী গুণী যারা এই দেশের জন্য নিবেদিত, যারা সারা জীবন জব করেছেন, সরকারি কর্মকর্তা ছিলেন অথবা বিভিন্ন, কিন্তু তাদের সততার সাথে কম্প্রোমাইজ করা নাই, দেশের মানুষের ভাগ্যের সাথে কম্প্রোমাইজ করা নাই, তখন ওনাদেরকে যদি আপনি পিয়ার পদ্ধতিতে আপনার উচ্চ কক্ষে তাদেরকে অবস্থান করেন, তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে নিম্ন কক্ষ চলতে হবে, তাহলে রাস্তায় একটা কেউ ফ্যাসিস্ট হতে পারবে না। সেই ক্ষেত্রে যেমন আমাদের দাদা বললেন যে আমি রাজবাড়িতে যদি ইলেকশন করি টাকার সাথে আমি পারবো না, শুধু টাকার সাথে না, আপনার দিন শেষে রাতে যে সবাই বলবে যে আরে ভাই উনি তো হিন্দু, উনি তো মালু, উনি তো দুচোখে যাইবো, ভোট দিলে তুমি দুচোখে যাইবা, দাদা আমার মাফ করবেন আমি বাংলাদেশের কনটেক্সটে কথা বলতেছি। তাহলে এখন হবে কি, উনি কিন্তু ভোটে নির্বাচিত হতে পারে, কিন্তু পিয়ার যদি থাকে, ওনাদের মতো জনপ্রিয় লোক, দেশ নিয়ে যারা কথা বলে, দেশকে নিয়ে যারা ভাবে, দেশের জন্য যারা জীবন দিতে প্রস্তুত আছে, আমাদের মতো যারা মডারেট লোক, যারা সার্বজনীন লোক, যারা দেশকে, দেশের মানুষকে সমস্ত কিছুর ঊর্ধ্বে তুলে কথা বলি, তারা কিন্তু আমরা ভোট দিব। আমরা যখনই তারা ভোট দিব তাদের একটা পার্সেন্টেজ আসবে, ওই পার্সেন্টেজে কিন্তু সে হাউস অফ লর্ডসে রিপ্রেজেন্ট, তাকে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে না, রিপ্রেজেন্ট করতে হবে, তখন সে সম্মানিত বোধ করবে, তখন সে দায়িত্বশীলতা তার বেড়ে যাবে, তখন রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা তার বেড়ে যাবে, তার মানে তার প্রজন্ম থেকে প্রজন্ম বেড়ে যাবে যে ইটস মাই কান্ট্রি, ইটস মাই কান্ট্রি, এটা আমার দেশ, এটার জন্য আমি মরতে পারি, এটার জন্য আমি জীবনের সর্বোচ্চ ত্যাগ করতে পারি। আমাদের যেটা দাদার অনেক কথার সাথে আমি একমত, যেটা রাজতন্ত্রের মতো আমি কথা বলতে পারি না, আজকে অনেক সৎ লোক আছে, অনেক ভালো লোক আছে, বললে আমাকে ফ্যাসিস্ট তকমা দিয়ে দিবে, কিন্তু তারা জীবনে কখনো অন্যায় করে নাই, দেশের বিপক্ষে কোনো কথা হয়। অনেক অন্য ধর্মের লোক আছে, তারা সারাক্ষণ দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে, বললেই বলবে যে হাজার ভালো কাজ করলে কি হবো, দিন শেষে তো দুচোখে যাইবো। এর ব্যাখ্যা আপনি কি দিবেন, কইলে তো আপনার মেয়েরা বসবে। এখন এইসব বিষয়ে তর্ক করা যায় না। এই জন্য যে পিয়ার পদ্ধতি 250 বছর যেটা আছে, আমি এগ্রি, আমি এনসিপির দাবির সাথে এগ্রি যে হ্যাঁ পিয়ার পদ্ধতি হবে, উচ্চ কক্ষ বিশিষ্ট আমাদের দেশে নাই, এটা বিএনপির 31 দফার মধ্যে আছে। আপনারা কেউ যদি বিএনপির 31 দফা দয়া করে পড়েন, দেখবেন যে সেখানে এই যে সনদের কথা বলতেছে, জুলাই সনদের 90% ওখানে ইনক্লুড করা আছে, যেসব সংস্কারের কথা বলতেছে ওরা 100% ইনক্লুড করা আছে, কিন্তু যারা সংস্কার নিয়ে পড়ছে তারা ওই 31 দফা পড়ে নাই। ইভেন শুধু তাই না, যারা তারেক রহমান সাহেব বলছে যে আমরা সকলের মত, সকলের পরামর্শ দিয়ে দেশটা নিয়ে কাজ করতে চাই, সবার আগে বাংলাদেশ, আসলে আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি, আপনি ওনার কোন দুষ্টা ধরবেন? এখন প্রশ্ন হচ্ছে, দুষ্ট হচ্ছে আমাদের, আমরা সত্য কথা বলতে সাহস পাই না। সাহস কেন পাই না? কারণ সত্য কথা বললে আমার মতো যে খুব মারে, কোর্টে যে দাদার সামনে আমাকে খুব মারছে, মেরে ফেলার চেষ্টা করছে, যদি বলেন যে এরা কারা, এরা বিএনপি লোক মারার চেষ্টা করেছে, কিন্তু সুবিধা হলো কি আমি তারপরে মারার আড়াই ঘন্টার মধ্যে তাদেরকে বিএনপিতে বহিষ্কার করছে এবং সকস করেছে। হয়ে আছে আমি সারা জীবন আওয়ামী লীগ করলাম, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হলো, অদ্যবধি পর্যন্ত আওয়ামী লীগের কোন লোক আমাকে সরি বলে নাই। হাই কমান্ড শেখ হাসিনা পর্যন্ত জানতো, কয়েকবার আমাকে কন্টেম্পটের সম্মুখীন করেছে, সারা জীবন ওকালতি বন্ধ করে দিয়েছে। হোয়ারাস বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চ পদস্থ সব নেতারাই জানতো যে আমার বাসায় পরবর্তী মাসে আমি কিভাবে চলবো সেটার জন্য আমি নিশ্চিত না, আমি সেটা চিন্তা করি না, মানুষের সেবা কাজ করি। আমি তো একটা সম্পদ ছিলাম, কিন্তু আমার সম্পদ হলে তো লাভ নাই, তাদের সম্পদ হয় তারাই যারা তাদের পার্সেন্ট নিয়ে দিচ্ছে, বিদেশে টাকা দিচ্ছে, যে কারণে আজকে তো সবাইকে পলাতে বাধ্য হচ্ছে। এখন পিয়ার পদ্ধতি হলে আমাদের মতো লোক যারা রাস্তাঘাটে বসে মানুষের কথা বলি, মানুষকে নিয়ে ভাবি, মানুষের দুঃখে কষ্টে নিজেকে একত্রিত করি, তাদের একটা অবস্থান হবে। তারা যদি ভোটের একটা পার্সেন্টেজে, সাপোজ ধরে দাদা আমাকে বললো যে আমি যদি দেখা গেলো যে স্বতন্ত্র ইলেকশন করলাম, আমার পার্সেন্টেজ আমি হাউস অফ লর্ডে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পেলাম, ফেল করলাম, এমপি হতে পারলাম না, দাদা এমপি হতে পারলো না, তখন কিন্তু আমরা হাউস অফ লর্ডসে মানে আমাদের উচ্চ কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট থাকবে সেখানে কিন্তু আমরা কথা বলতে পারবো, আমাদের কথা কিন্তু মূল্যায়ন হবে, এইভাবে মূল্যায়ন বাড়তে থাকবে। এই জন্য আমি আই ডো এগ্রি যে আমাদের একটা উচ্চ কক্ষ বিশিষ্ট থাকা দরকার, সেইটা পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত। সেখানে পিয়ার পদ্ধতিতে কি হবে, যে সেই পিয়ার পদ্ধতি অনুযায়ী আমাদের মধ্যে যারা এডুকেটেড, যারা অনেস্ট, যারা ডেভোটেড, যারা দেশের জাতির জন্য নিজেকে কোরবানি, কিন্তু পিয়ার পদ্ধতি বিএনপি যেটা বলছে পিয়ারের জন্য নির্বাচিত সরকার লাগবে, পিয়ার পদ্ধতির পাশে আপনি যে পদ্ধতি নিয়ে আসেন না কেন, আপনাকে তো পার্লামেন্ট, সেখানে যেহেতু আপনাকে এনসিপি এই জন্যই কি পার্লামেন্ট মানে সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে, যে সংবিধান পরিবর্তন হলে আর নির্বাচন করতেই পারবেন না,
নয়তো একটা দেশ চলতে পারবে না। আপনি যদি সকালে একটা পরিবর্তন করতে চান আর বিকালে একটা পরিবর্তনের ধারাবাহিক, আপনি পরিবর্তনের ঠেলাই আপনি শেষ, অস্থির হয়ে যাবেন। আজকে আপনি দেখেন না, এখন তো বলতে বাধ্য হচ্ছে মানুষ যে ফ্যাসিস্ট শেখ হাসিনা 16 বছরের দুর্নীতি জানা করছে, এরা 1 বছরের না 9 মাসে তার চেয়ে বেশি করছে। কেন? সুরঞ্জিত বাবু দুর্নীতি করলো, সুরঞ্জিত বাবু জড়িত ছিল না, উনি ইনস্ট্যান্ট পদত্যাগ করলো। এবং তার মতো একটা বর্ষিয়ান নেতা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী লোক, যে একা স্বতন্ত্র দাঁড়িয়ে 72-এ কুড়িগ্রাম মার্কায় নির্বাচিত হয়েছিল, যে যখন রেল মিনিস্টার হওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জ থেকে ঢাকা, গাজীপুর থেকে ঢাকা বাসের মতো রেল চলতো, মানুষ কনভিনিয়েন্ট হয়েছে। 70 লক্ষ টাকার দুর্নীতি ওনার ড্রাইভার দুর্নীতি করেছে, পিএস দুর্নীতি করেছে, চলে গেছে। আর এখন আপনি ফেরস্ত হয়ে দেশ চালাচ্ছেন, যেসব ছেলেরা নির্বাচিত না, 2 দিন আগেও আপনার হলে ক্যান্টিনে ডাল ভাত খেত, এক ক্যান্টিন থেকে আলাদা, তারা তাকে 5 স্টার হোটেলে, তারা নীলা কি কয়, কি নীলা কি নাম রেস্টুরেন্টে, হ্যাঁ ওখানে যায়, ওখানে না পেলে ওয়েস্টার্নে যায়, ওয়েস্টার্ন মানাম করা, তাহলে অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। আপনি আমার ভাগ্যে কি নেতৃত্ব দিবেন? আমি ব্যারিস্টার আসলে, আপনি জানেন ইংল্যান্ডের আমি সলিসিটর, একজন লয়ার ছিলাম, আমার ওখানে থাকলে আমার সম্মান বা কোনো কিছু থাকতো না। আমি কেন আসছি? আমি যদি এই দেশে এসে দেশের মানুষের কথা না বলি, আমার দেশের কথা কেন? আমি দেশে তো একদিনে সুস্থ থাকি না। এয়ারপোর্ট থেকে আমি 2014-তে অ্যারেস্ট, 2018 থেকে সবসময় মৃত্যুর মুখোমুখি গেছি। ইভেন কি 2024-এ 22 আগস্ট আমাকে মেরে ফেলার জন্য হাইকোর্টের ভিতরে আমাকে আঘাত করা হয়েছে। হাইকোর্টে এখন যারা নেতৃত্ব দিন আছে, যে আমাদের বার অ্যাসোসিয়েশন একটা টু শব্দ পর্যন্ত করে নাই। এই দেশে আপনি আমি যদি সোচ্চার না হয়ে কথা না বলি, দেশ তো থাকবে না। দাদা তো বললো যে যদি আমরা ডাক দিই 200-250 লয়ার একত্রিত, তারা ভালোবাসে আমাকে, যে মানলো আমার বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল একটা শব্দ পর্যন্ত করে নাই। প্রকাশ্য দিবালোকে একটা সময় আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, এই দিকে ছুরি দিয়ে পাক দিয়ে আমার কপালে মারছে। আমি মামলা করছি, সেই মামলা মহামান্য হাইকোর্ট স্টে করে দিছে, তদন্ত হবে না, অ্যাবসলিউট করে দিছে, তদন্ত করা যাবে না। এর চেয়ে লজ্জিত দেশ আর কোথায় আছে? আমি সর্বশেষ একটা কথা বলবো আপনাকে। আমি আজকে একটা কোর্টে, আমার 1 নম্বর আইটেম ছিল, একটা মামলা নিয়ে আমি করতেছি। ওই বুলার আব্দুল্লাহ মাহমুদ জেকব, তার দ্বারা প্রভাবিত হয়ে এক জজ নাম নুরুল ইসলাম, একটা লোককে মিথ্যা মামলায় কনজিকিউটিভ বলেন 1-এর পর 54 বছর সাজা দিছে। চাঁদাবাজির মামলা হলে চাঁদাবাজি প্রমাণই করতে পারে নাই। ওই লোকই যে বাদী, ওই ইলেকশনে মেম্বার ছিল, চেয়ারম্যানের সাথে রেজুলেশন করে মেম্বার থেকে বাদ দিয়ে 54 বছরের লেনসন ম্যান্ডেলা তো 54 বছর জেল হয় নাই। আমি একটা মামলা ফাইট করতেছি, কোর্টে বললাম যে ফ্রম মাই হার্ট আই এম মুভিং দিস কেস, আই এম ফাইটিং দিস কেস, হোয়েভার হি ইজ, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার যে সে ভুক্তভোগী কিনা, ম্যাটার যে সে কোনো অন্যায় স্বীকার করা কিনা। বিষয়টা হচ্ছে যে কোনো লোকই হোক না কেন, তার পক্ষে আমাদের দাঁড়িয়ে কথা বলতে হবে। আমি আবার পুরাতন বাংলাদেশের স্বপ্ন দেখি, ফ্যাসিস্টের না। ওই যে আমাদের কোর্ডিয়া কলেজ, ওখানে দেখছি বিএনপির যে ক্যান্ডিডেট ছিল, আজকে ডাকসু ইলেকশন আছে, ডাকসু ইলেকশন হইতেছে, আমাদের কোর্ডিয়া কলেজ আমাদের কাছে খুব বিখ্যাত। ওখানে আমাদের নূপুর দা ছিলেন, ওই বিএনপির জিএস ক্যান্ডিডেট, জনগণ তাকে ভোট দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচনে দেখতাম যে আওয়ামী লীগ বিএনপি যাই বলেন না কেন, সেখানে আমাদের ভাইয়েরা, আমি সংখ্যালঘু, বাংলাদেশে বাঙালি কখনো সংখ্যালঘু হয় না, আমাদের ভাইয়ের অন্য ধর্মাবলম্বী লোকেরা তারা বড় বড় পোস্টে দাঁড়াতেন, বিপিজিএস বিভিন্ন পোস্টে। আমরা ছাত্ররা নির্দিন ভোট দিতাম। সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই। আমাদের দাদাকে আপনি সম্মান করতেছেন, আর বাকি লোককে আপনি সম্মান করতেছেন না, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, কথায় কথায় তাদেরকে আন্ডারমাইন করতেছেন, কথায় কথায় তারা নরকে যাবে, আবার পূজায় যে আপনি গীতা পাঠ করতেছেন। এই দ্বিমুখী স্বভাব আমরা দেখতে চাই না। আপনি যেটা বিশ্বাস করেন সেটা বলেন। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন যে আপনি সারা কেউ বেচতে যাবে না, ফাইন, আপনার বিশ্বাস নিয়ে থাকেন। আমাকে বেচতে নেওয়ার জন্য আল্লাহ আপনাকে কোনো দায়িত্ব দেয় নাই। ইভেন কি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ দেখাইতে বলতে পারো, আমি কোরআন শরীফ পড়ি, যে তো আপনাকে নবী সাল্লাল্লাহু দায়িত্ব দেওয়া হয় না যে আপনি দাওয়াত পৌঁছে দেন, কিন্তু কাউকে ইসলাম গ্রহণ করতে হবে এই দায়িত্ব দেওয়া হয় না, দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছে কে আমার ইবাদত করবে সেটা আমি জানি, আমি তার প্রতি যদি দয়াশীল না হয় হে করতে, ওনারা আমাকে দুচোখে দিয়ে দেয়। আবার জানে দুর্গা পূজায় যে তারা বেদ পাঠ করে। এই যে অভিনয়গুলো ছেড়ে বাংলাদেশটাকে ধারণ করে, বাংলাদেশের মানুষকে চায়। রাজনীতি করলে আমার অধিকার নিয়ে কথা বলেন, অনেক ধন্যবাদ, আমার সাবলীলতা নিয়ে কথা বলেন, আপনাদেরও মানুষ ভোট দিবে। আমরা আপনাদের যে সাংগঠনিক ক্যাপাসিটি, আমি অন্য কেউ না হলে অত্যন্ত পছন্দ করি, কিন্তু আপনাদের এইসব সীমাবদ্ধতার কারণে আপনাদের মাঝে ঢুকতে পারি না। আপনারা সীমাবদ্ধ করে ফেলেন, ওয়াল করে ফেলেন, একবার ঢুকাইলে মনে হলে আপনি হয়ে গেলেন, আমি পর হয়ে গেলাম। অনেক ধন্যবাদ।